হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুসাফিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি আমি ফারজানা। কুশি কাটার কাজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করে থাকি, যেমন সামার ইয়ার্ন, নয়তার, তারপরে যেমন এখানে একটা নয়তার আছে, তারপরে গুটি সুতা, উলের সুতা। কিন্তু কখনো কি আমরা কেউ সেলাই মেশিনের সুতা দিয়ে কোনো প্রজেক্ট করেছি? আজকে আমরা সেলাই মেশিনের সুতা দিয়ে একটা প্রজেক্ট করে দেখব। তো চলুন শুরু করা যাক। সেলাই মেশিনের সুতা দিয়ে কাজ করার জন্য আজকে আমাদের প্রয়োজন হবে 9টা সেলাই মেশিনের গুটি এবং একটা টার্নিং নিডল, একটা সিজার্স এবং 1.4 মিলিমিটার মাপের একটা হুক। এবং আজকে আমরা সেলাই মেশিনের সুতা দিয়ে এই ডিজাইনটা করতে যাচ্ছি। আমি আগেই এই ডিজাইনটা একটা করে রেখেছি, এই যে আমি সেলাই মেশিনের সুতা দিয়ে করেছি। এখানে 9টা সেলাই মেশিনের সুতা নেওয়া আছে। এবং আজকে আমরা দেখাবো যে আমি এই ছোট্ট ডয়লিটা কিভাবে সেলাই মেশিনের সুতা দিয়ে করলাম। সেলাই মেশিনের সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমেই আমি যেটি করেছি সেটা হচ্ছে আমি 9টা সেলাই মেশিনের সুতার রিল এখানে নিয়ে নিয়েছি এবং এই সুতাগুলার সবগুলোর এক পিস করে নিয়ে আমি আমার এই সুপের বাটির হ্যান্ডেলের ভেতর দিয়ে পাস করে দিয়েছি এবং শেষে আমি এই সুতার যে লাস্ট এন্ড আছে সেই লাস্ট এন্ডে একটা গিট দিয়ে এটাকে সিকিউর করে দিয়েছি যাতে এরা প্যাচ লাগতে না পারে। এখন আমরা একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করার জন্য সুতার লুজ এন্ডটা আমি হাতে এভাবে ধরে আমার আঙুলের ভেতর দিয়ে প্যাচ দিয়ে পেছনে পার করে দিব এবং একটা ক্রস বানাবো। একটা ক্রস বানায়ে আমি পেছনে পার করে দিব এবং আমার এই আঙুলটা দিয়ে, অনামিকা দিয়ে আমি সুতাটাকে ধরে ফেলবো। এখন আমি আমার হুকটাকে আমার প্রথম যেই ক্রসে যে হ্যান্ড থাকবে এটার ভিতর দিয়ে পার করে পেছনের যেই স্ট্রিং আছে ওটাকে টেনে সামনে নিয়ে এসে এইভাবে ধরে প্যাচ দিয়ে দিব। আমি যদি আবার দেখাই, আমি সুতার এন্ডটাকে আমার হাত দিয়ে ধরে সুতাটাকে আমি আমার দুই আঙুলের ভেতর দিয়ে একটা ক্রস করে পেছন দিয়ে পার করে দিয়ে এই হাত দিয়ে শক্ত করে ধরে ফেলবো এবং এবার আমার হুকটা দিয়ে আমি প্রথম স্ট্রিংটার নিচে দিয়ে পার হয়ে পেছনের স্ট্রিংটাকে ধরে নিয়ে এসে একটা প্যাচ দিয়ে ফেলবো। এই যে প্যাচ দিয়ে এবার আমার যেই ওয়ার্কিং স্ট্রিংটা থাকবে সেই ওয়ার্কিং স্ট্রিংটাকে আমি আমার এই প্যাচের ভেতর দিয়ে পার করে দিব। হয়ে গেল আমাদের ম্যাজিক রিং। এখন আমি এই ম্যাজিক রিং এর ভেতরে 14টা ডাবল স্টিচ করব, ডাবল ক্রোশে করব। 14টা ডাবল ক্রোশে করার জন্য আমি এখানে একটা 3টা চেইন নিয়ে নিব। এটাকে আমি প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এখানে আমি আরো 13টা ডাবল ক্রোশে দিব। ডাবল ক্রোশে কিভাবে করে, চেইন কিভাবে করে, এইসবের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের বেসিক কোর্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে ক্লাসগুলোর লিংক দেওয়া থাকবে, আপনারা ওখানে যে শিখে নিতে পারেন। তাই আমি এখানে আর ডাবল ক্রোশে, চেইন এদের ডিটেলসটা বলছি না। এখানে আমি প্যাটার্নটা শো করছি এবং এই পুরা সার্কেলটা কমপ্লিট করে আমরা আবার ফেরত আসবো এবং ইনভিজিবল জয়েন দিব। আমার 14টা ডাবল ক্রোশে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ইনভিজিবল জয়েন দিব। ইনভিজিবল জয়েন দেওয়ার জন্য প্রথমেই আমি আমার সামনের লুপটাকে একটু লুজ করে ছেড়ে দিব এবং খুব সাবধানে আমি যে চেইনটা বানিয়েছি
সেই চেইনের 3 নাম্বার চেইনে পেছন দিয়ে আমি এটা পার করে দিব এবং আমি আমার যে লুপটা বানিয়ে রেখেছিলাম সেই লুপটাকে ধরে আমি আমার এই চেইনের ভেতর দিয়ে নিয়ে আসব। এই যে হয়ে গেল আমার ইনভিজিবল জয়েন। এখন আমি এখানে 3টা চেইন করে নিব। 1 2 3। সেকেন্ড রো করার জন্য আমরা 3টা চেইন নিয়ে নিব, যেটা আমাদের প্রথম ডাবল ক্রোশে হিসেবে আমরা কাউন্ট করব। এবং আমরা ডিজাইনে যেভাবে দেখানো আছে যে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝখানে একটু করে গ্যাপ, এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা 2টা করে চেইন নিব। তাহলে আমরা সেকেন্ড রোতে দেখতে পাচ্ছি একটা ডাবল ক্রোশে 2টা চেইন, একটা ডাবল ক্রোশে 2টা চেইন, একটা ডাবল ক্রোশে 2টা চেইন, এইভাবে পুরো সার্কেলটা কমপ্লিট করতে হবে। তাহলে চলুন সার্কেলটা কমপ্লিট করা যাক। আমরা 3টা চেইন নিয়ে নিয়েছি একটা ডাবল ক্রোশেকে প্রেজেন্ট করার জন্য। তাহলে আমরা গ্যাপটা তৈরি করার জন্য আরো 2টা চেইন নিয়ে নিব। তাহলে এখানে আমরা টোটাল 5টা চেইন নিলাম। 5টা চেইন নেওয়ার পরে আমরা নেক্সট স্টিচে ঠিক এই স্টিচটাতে আমরা একটা ডাবল ক্রোশে নিয়ে নিব। আমি চেইন কিভাবে করছি, ডাবল ক্রোশে কিভাবে করছি এটার ডিটেলসে যাচ্ছি না, আমাদের বেসিক কোর্সে এটা ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে আমি শুধুই প্যাটার্নটা শো করছি। ডাবল ক্রোশের পরে আমরা আবার 2টা চেইন নিয়ে নিব এবং এরপরে নেক্সট স্টিচে আবার একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন, আবার একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন, আবার একটা ডাবল ক্রোশে। এইভাবে আমরা পুরো সার্কেলটা কমপ্লিট করে আবার ফেরত আসছি। থার্ড রোতে আমরা 3DC টুগেদার করব। এই যে আমরা থার্ড রোতে দেখতে পাচ্ছি 3টা ডাবল ক্রোশে নিয়েছে এবং এখানে মাথাটা জয়েন করে দিয়েছে, এটাকে বলে 3DC টুগেদার। তো 3DC টুগেদার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা 2টা চেইন নিয়ে নিয়েছি। আমরা 3টা চেইন দিয়ে ফুল ডাবল ক্রোশে বুঝাই, কিন্তু আমরা এই 3DC টুগেদার করতে গেলে যেহেতু ডাবল ক্রোশেটাকে আমরা কমপ্লিট করব না, তাই আমরা এখানে 2টা চেইন নিয়ে নিব এবং এখানে আরো 2টা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। এই যে একটা ডাবল ক্রোশে নিলাম, কিন্তু আমি ডাবল ক্রোশেটা কমপ্লিট করব না, আরেকটা ডাবল ক্রোশে নিয়ে নিব এবং এটাকেও আমি কমপ্লিট করব না। এই যে আমাদের হুকের ওপর এখন 3টা লুপ দেখা যাচ্ছে, এই 3টা লুপের ভেতর দিয়ে আমি সুতাটাকে টেনে একেবারে নিয়ে আসব। হয়ে গেল আমাদের 3DC টুগেদার। এখন আমরা 2টা চেইন নিব এবং পরবর্তী যেই গ্যাপ আছে এখানে আমরা আরেকটা 3DC টুগেদার করব। একটা ডাবল ক্রোশে কমপ্লিট করব না, আরেকটা ডাবল ক্রোশে কমপ্লিট করব না এবং থার্ড আরেকটা ডাবল ক্রোশে। এখন আমাদের হুকের উপর আমরা দেখতে পাচ্ছি 4টা লুপ। এই 4টা লুপ কিসের? 3টা লুপ হচ্ছে আমার 3টা ইনকমপ্লিট ডাবল ক্রোশের এবং আরেকটা লুপ হচ্ছে আমার আগের স্টিচের সাথে কানেকশন। এখন আমরা এই 4টা লুপের ভেতর দিয়েই সুতাটাকে নিয়ে সিকিউর করে দিব, 2টা চেইন নিব। এভাবে আমরা পুরো সার্কেলটা কমপ্লিট করে আবার ফেরত আসছি। আমাদের থার্ড রো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের 3DC টুগেদারের
একদম ফার্স্ট যে স্টিচটা ছিল সেখানে জয়েন করে দিব। এই যে হয়ে গেল আমাদের থার্ড রো। ফোর্থ রোতে যেয়ে একদম ইজি, আমরা আমাদের যে গ্যাপগুলো নিয়েছিলাম সে প্রত্যেকটা গ্যাপে আমরা 5টা করে ডাবল ক্রোশে করব, দ্যাটস ইট। এখানে আসলে তেমন কোনো কিছু নাই, এখানে জাস্ট আমরা 5টা করে ডাবল ক্রোশে করব, এখানে কোনো গ্যাপেও দিতে হবে না, জাস্ট আমরা টানা 5টা করে ডাবল ক্রোশে করে যাব। প্রথমেই আমি স্লিপ স্টিচ দিয়ে মাঝখানের গ্যাপে চলে যাচ্ছি এবং এখন আমি 3টা চেইন নিয়ে নিব, যেটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এবং এর ভেতরে এই গ্যাপটার ভেতরে আমি আরো 4টা ডাবল ক্রোশে করে নিব। আমার এই ডাবল ক্রোশেগুলো কিন্তু প্রত্যেকটাই কমপ্লিট ডাবল ক্রোশে। এবং পরবর্তী গ্যাপের ভেতরে আমি আরো 5টা ডাবল ক্রোশে করে নিব। পরবর্তী গ্যাপে আমরা আরো 5টা ডাবল ক্রোশে করে নিব এবং এইভাবেই আমরা সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট করে আসব। আমাদের 3 নাম্বারও কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের যে 3টা চেইন নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনে জয়েন করে দিব এখন, এবং আমরা আমাদের চতুর্থ রো শুরু করব। ফোর্থ রোতে যে আমরা প্রতি 3টা স্টিচ পরপর আমরা 4টা ডাবল ক্রোশে নিব এবং এর মাঝখানে 2টা করে চেইনের গ্যাপ নিব। আমরা 3টা চেইন স্কিপ করব এবং পরবর্তী চেইনে 2টা করে ডাবল ক্রোশে নিব এবং এই 2টা ডাবল ক্রোশের ভেতরে আবার 3টা করে চেইন বা 2টা করে চেইনের একটা গ্যাপ নিব। তাহলে আমরা এই স্টিচে 4টা ডাবল ক্রোশে করি এবং 3টা চেইন নিয়ে নিব এখন, 1 2 3, এবং এই সেম স্টিচের ভেতরে আমরা আবার 2টা ডাবল ক্রোশে করব। এবং এবার আমরা আবার 3টা স্টিচকে স্কিপ করব, 1 2 3, এবং 4 নাম্বার স্টিচে যে আমরা আবার 4টা ডাবল ক্রোশে করব 3টা চেইনের গ্যাপ সহ। এইভাবেই আমরা এই পুরা রোটা কমপ্লিট করব। আমাদের পঞ্চম রো কমপ্লিট হয়ে গেছে। পঞ্চম রোতে এসে আমরা এই যে ফার্স্ট যে চেইনটা নিয়েছিলাম এইটার একদমই 3 নাম্বার চেইনে এসে জয়েন করে দিব এবং একটা স্লিপ স্টিচ নিয়ে আমি যে 3টা চেইনের গ্যাপ নিয়েছি সেখানে পার হয়ে যাব। এই গ্যাপের ভিতরে পার হওয়ার কারণ হচ্ছে লাস্ট রোতে এসে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা 3টা চেইনের গ্যাপের ভেতরে আমি 9টা করে ডাবল ক্রোশে নিয়েছি এবং এই 2টা করে ক্লাস্টারের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করেছি। তাহলে আমার এই 3টা চেইনের মাঝখানে থাকবে 9টা ডাবল ক্রোশে এবং আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে প্রত্যেকটা ক্লাস্টারকে জয়েন করে দিব।
তাহলে চলুন শুরু করা যাক। 3টা চেইন নিয়ে নিব এবং আরো 8টা ডাবল ক্রোশে করব এই গ্যাপের ভেতরে। এবার আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এই যে এই মাঝখানের এই গ্যাপের ভেতরে এই ক্লাস্টারটাকে একটা জয়েন করে দিব এবং এই নেক্সট গ্যাপে আমি আরো 9টা ডাবল ক্রোশে নিব। এভাবে আমরা সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট করে আবার ফেরত আসব। আমাদের সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমরা এই যে এইখানে এসে সিকিউর করে দিয়েছি। এখন আমরা সুতাটা কেটে ফেলবো। এবং আমরা এবার যেটা করব, এই যে লুজ পার্টটাকে এই লুপের ভেতর দিয়ে পার করে দিব। যেটা হবে, সুতাটা একদমই টাইট করে সিকিউর হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের সেলাই মেশিনের সুতা দিয়ে করা একটা ডয়লি। আচ্ছা, সেলাই মেশিনের সুতা দিয়ে কাজ করার ব্যাপারে আমি আমার এক্সপিরিয়েন্সটা এবার একটু শেয়ার করি। সেলাই মেশিনের সুতা দিয়ে কাজ করা দুইটা খুবই ভালো দিক হচ্ছে, এটা দামে খুবই সাশ্রয়ী এবং আপনাদের খুবই সহজলভ্য একটা সুতা। যে কোনো সুতার দোকানে এই সুতাটা পাওয়া যায় এবং অনেক অনেক কালার ভ্যারাইটি থাকে। এটা খুবই ডিউরেবল একটা শক্ত সুতা এবং এটার কালার ফেড হওয়ার কোনো পসিবিলিটি নাই, যেহেতু এটা নাইলনের একটা সুতা, পলিয়েস্টার একটা সুতা। সো এটা খুবই অনেকদিন টিকবে এবং আপনি রাফ ইউজ করতে পারবেন। অনেক ধোয়ার পরেও এটা কালার ফেড হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, ঢিলা হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। এই সব দিক দিয়ে আপনার গুটি সুতাটা খুবই ভালো একটা অপশন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার কাছে আসলে যে দুইটা ব্যাপার খুবই প্রবলেম মনে হয়েছে। একটা হচ্ছে প্রত্যেকটা স্টিচ আপনাকে খুব সাবধানে নিতে হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে সবগুলো স্ট্রিং যদি না আসে, এই ব্যাপারটা নিয়ে খুবই খেয়াল রাখতে হবে যে সবগুলো স্ট্রিংই যেন হুকের সাথে চলে আসে এবং প্রত্যেকটা স্টিচ একটু সাবধানে নিতে হবে, এটা একটা ব্যাপার। সো যখন আপনাদের ডেডলাইন থাকে, যখন খুব দ্রুত কাজ উঠাতে হয়, তখন তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে এটা একটা সমস্যা হতে পারে। এবং সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে আপনার এই গুটিগুলোকে সামলানোটা আমার কাছে খুব একটা পেইনফুল মনে হয়েছে। এই গুটিগুলোকে সামলানো এবং বারবার শুধু একটা প্যাচ খাওয়ার একটা ভয় থাকে। তো এই গুটিগুলোকে সামলানোটা একটা ডাউন সাইড। তাছাড়া সেলাই মেশিনের সুতা দিয়ে কাজ করাটা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। আশা করি আপনারাও সেলাই মেশিনের সুতা দিয়ে বিভিন্ন কালারের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস বানাবেন এবং অবশ্যই আমাদের নুসাফিয়া গ্রুপে শেয়ার করবেন। আমাদের ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।